প্রিয় ও আদরের শিক্ষার্থীবৃন্দ, অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ভিত্তিক ক্লাস। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই অবগত আছো যে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে একাদশ শ্রেণীর পরিণতি ও সুশাসন বিষয়। প্রথম পত্র, এটার কোড হচ্ছে 259। তো আজকে আমি যে বিষয়টি পড়াবো সেটা হচ্ছে তোমাদের পরিণতি ও সুশাসন যে বইটি, পাঠ্য বইটি আছে তার 8ম অধ্যায় থেকে রাজনৈতিক সংস্কৃতি। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমি তোমাদের সাথে আমার পরিচয়টা দিচ্ছি। তোমরা যদিও সবাই হয়তো বা ইতিমধ্যে জেনে গিয়েছো, তারপরেও বললাম, আমি হচ্ছে পল্লবী বারৈ, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। এই মাস হচ্ছে বিভিন্নভাবেই কিন্তু ফেব্রুয়ারি মাসটা আমাদের জন্য অনেক বেশি উল্লেখযোগ্য, তাই না? এই মাসে যেমন আনন্দের মাস, তেমনি আবার আমাদের বাঙালিদের জন্য কিন্তু শোকেরও একটা মাস, ভাষার শহীদদের মাস। তাই আমরা যেমন পহেলা ফাল্গুন খুব রঙিনভাবে আমরা উদযাপন করব সবাই পহেলা ফাল্গুনটা। ফাল্গুন হচ্ছে আমাদের ফাল্গুনের মধ্যে দিয়ে আমাদের যে বসন্তকালের যে সময়টা, আমাদের ষড়ঋতুর এই দেশে 6টা যে ঋতু, তার প্রথম যে সর্বশেষ ঋতুটা বসন্তকালের প্রথম দিন। এই যে মাসটায় প্রকৃতি কিন্তু আমাদের জানান দেয় যে এই মাসটা হচ্ছে বসন্তের ঋতু। গাছে নতুন পাতা, চারিদিকে কোকিল ডাকে। তোমরা সশরীরে যদি এখন ঢাকা কলেজে আসতে পারতে ক্লাস করতে, তাহলে কিন্তু তোমরা দেখতে যে ঢাকা কলেজের মাঠে কিন্তু এখন ফুলে ফুলে ভরে গিয়েছে। আবার ঢাকা কলেজে ভিতরে এত বেশি গাছপালা যে সব সময় এখানে ছায়া বিরাজ করে, এবং কোকিলেরও তোমরা ডাক শুনতে পারতাম। এবার বললাম যে ফাল্গুন নিয়ে, তাই সবাইকে আমি ফাল্গুনের বসন্ত ঋতুর শুভেচ্ছা জানাচ্ছি। তার সাথে সাথে আমরা বিনম্র চিত্তে স্মরণ করছি সেই সব ভাষা শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা এই যে বাংলা ভাষাটা পেয়েছি, বাংলা ভাষায় কথা বলতে পারছি। এই যে এখন তোমাদের সাথে আমি আমার মাতৃভাষায় আমার ক্লাসটা নিতে পারছি, মনের ভাবটা প্রকাশ করতে পারছি। তাদের মহান যে আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আমরা এই যে বাংলা ভাষাটাকে মাতৃভাষা হিসেবে পেয়েছি, এবং যে ভাষাটা, যে দিনটা 21শে ফেব্রুয়ারি তারিখটা এখন সারা পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে সবাই পালন করছে। তাই আমরা আমাদের সবার ভাষা শহীদদের প্রতি, তারপরে আমাদের 30 লাখ যে শহীদদের প্রতি, মহান মুক্তিযুদ্ধে যারা আত্মত্যাগ করেছে, তাদের সবার প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। গত ক্লাসে আমি 8ম অধ্যায় থেকে তোমাদের যে জনমত বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম। মূলত 8ম অধ্যায়ের নামটাই তোমরা দেখেছো, এখানে লেখা আছে জনমত ও রাজনৈতিক সংস্কৃতি। তো যেখানে আমি জনমতটা আলোচনা করেছি, আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব রাজনৈতিক সংস্কৃতি বা পলিটিক্যাল কালচার, বা এটাকে রাজনৈতিক কৃষ্টিও বলতে পারো। তাহলে এই বিষয়টা আমার মনে হয় তোমাদের কাছে অনেকটাই নতুন। অনেকেই বোঝো না যে রাজনৈতিক কৃষ্টি, হয়তো সংস্কৃতি শুনে আসছো, কিন্তু রাজনৈতিক সংস্কৃতি বা রাজনৈতিক কৃষ্টি, এই বিষয়টি আমার মনে হয় তোমাদের কাছে নতুন। তবে আজকের আলোচনার পরে আমার মনে হয় যে তোমাদের কাছে এই বিষয়টিও আর নতুন মনে হবে না।
তোমরাও এই বিষয়টা সম্পর্কে কোনো বক্তব্য দিতে পারবে। এবং যদি তোমরা উপরের ক্লাসে ওঠো, রাষ্ট্রবিজ্ঞান বা সমাজবিজ্ঞান, সমাজকর্ম এসব বিষয় নিয়ে তোমরা পড়াশোনা করো, তাহলে এই রাজনৈতিক সংস্কৃতি বিষয়টা আরও বড় আকারে তোমরা পাবে। তোমাদের বইয়ে তো এখানে সংক্ষেপে দেওয়া আছে। তো আসো এখন আমরা যাই মূল আলোচনায়। সবার প্রতি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি। সংস্কৃতি কথাটা মূলত অতি প্রাচীন কাল থেকেই এই সমাজবিজ্ঞানে প্রচলিত হয়ে আসছে। তো সংস্কৃতি শব্দটা পুরাতন হলেও এই যে রাজনৈতিক সংস্কৃতিটা, এটা কিন্তু রাজনীতি বিজ্ঞানে একটা নতুন প্রত্যয়। সাধারণত আমরা সংস্কৃতি বলতে কি বুঝি? মূলত সমাজের জনসমষ্টি কর্তৃক স্বীকৃত যে মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি, আচরণ, এসব আচরণগত যে নিয়মাবলী, এটাকেই আমরা বলবো সংস্কৃতি। সাধারণত সংস্কৃতি কিন্তু দেখা যায় না, এটা কিন্তু অন্তর্নিহিত এবং মনস্তাত্ত্বিক বিষয়। যেমন সংস্কৃতিকে দুই ভাগে কিন্তু ভাগ করা যায়, একটা হচ্ছে বস্তুগত আর একটা অবস্তুগত। যেমন হচ্ছে তোমাকে তোমার মা সেবা করবে, তুমি অসুস্থ হবে, তোমার এই যে মায়ের তোমার প্রতি যে ভালোবাসা, এই যে একটা অনুভূতি, মূল্যবোধ, আবেগ, এটা কি তুমি দেখতে পাও না। এটা কিন্তু অনুভবের বিষয়, আবেগের বিষয়। এই যে মনোভাব, দৃষ্টিভঙ্গি সমাজের মানুষের প্রতি, এটাই সংস্কৃতি। অন্যদিকে আমরা দেখি যে সাম্প্রতিককালে রাজনীতি বিজ্ঞানে বললাম যে একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক সংস্কৃতি প্রত্যয়টি। এখন আমরা যদি বলি রাজনৈতিক সংস্কৃতিটা আসলে কি, মূলত একজন ব্যক্তি কিন্তু তার রাজনৈতিক অবস্থা সম্পর্কে কোনো না কোনো ধারণা পোষণ করে বা প্রতিক্রিয়া ব্যক্ত করে। অর্থাৎ সে যে সমাজ বা রাষ্ট্রে বসবাস করে, সেই রাষ্ট্র বা সমাজ সম্পর্কে তার নিশ্চয়ই একটা ধারণা আছে। অর্থাৎ সেই রাষ্ট্র সম্পর্কে তার যে ধারণা, মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি, এটাই হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি। রাজনৈতিক সংস্কৃতি বলতে সেসব মনোভাব, অনুভূতি, মূল্যবোধকে বোঝাবে যা মানুষের রাজনৈতিক আচরণ এবং মূল্যবোধকে নিয়ন্ত্রণ করে। এটা মানুষের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু এটা চিন্তা করে, রাজনীতির হচ্ছে আচরণকে নিয়ন্ত্রণ করে। আর হচ্ছে এই যেমন তোমাদের বইয়ে কিন্তু বিভিন্ন রাষ্ট্র দার্শনিকদের বা চিন্তাবিদদের রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে বিভিন্ন ধারণা দিয়েছে। এখন আমরা সেখান থেকে যদি দুই একটা সংজ্ঞাও উপস্থাপন করি, দেখো, তাহলে হয়তো বা একটু বেশি তোমরা বুঝতে পারবে, সহজ হবে বিষয়টা। যেমন রাষ্ট্রবিজ্ঞানী যেমন অ্যালান আর বল তারা বলেছেন যে রাজনৈতিক ব্যবস্থা এবং ইস্যুর সাথে সম্পর্কযুক্ত মনোভাব, বিশ্বাস, আবেগ এবং মূল্যবোধ নিয়ে রাজনৈতিক সংস্কৃতি গঠিত হয়। কি বলছে অ্যালান আর বল? সে বলছে রাজনৈতিক ব্যবস্থা এবং ইস্যুর সাথে সম্পর্কযুক্ত। এখানে কিন্তু রাজনীতি বিষয়টা জড়িয়ে আছে। অর্থাৎ রাজনৈতিক ব্যবস্থা এবং ইস্যুর সাথে সম্পর্কযুক্ত মনোভাব। তোমার কি মনোভাব, তুমি কি রাজনীতি সম্পর্কে বিশ্বাস করো, রাজনীতি সম্পর্কে তোমার যে মূল্যবোধ, ধারণা, চিন্তা, এগুলোই হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি। আবার অ্যালমন্ড ও পাওয়েল রাষ্ট্র দার্শনিক, তারা বলেছেন যে একটি রাজনৈতিক ব্যবস্থার সদস্যদের মধ্যে রাজনীতির প্রতি মনোভাব এবং দৃষ্টিভঙ্গির যে প্যাটার্ন, সেটাই হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি। তাহলে আমি এখানে দেখলাম যে দুইজন দার্শনিক, এক হচ্ছে কে অ্যালান আর বল এবং
হচ্ছে এলমন্ট ও পাওয়েল, তারপর সিডনি ভার্বা, লুসিয়ান পাই, বিভিন্ন রাষ্ট্রচিন্তাবিদ কিন্তু এই রাজনৈতিক সংস্কৃতি প্রত্যয়টি নিয়ে গবেষণা করেছেন এবং বিভিন্ন তথ্য প্রদান করেছেন। মূলত আমরা বলবো যে রাজনীতির সাথে জড়িত ব্যক্তির 4টি মানসিক উপাদানের সমষ্টি হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি। এখানে বিভিন্ন রাষ্ট্র দার্শনিকদের আলোচনা থেকে মূলত বলা হয়েছে যে রাজনীতির সাথে জড়িত ব্যক্তির 4টি মানসিক এবং অন্তর্নিহিত উপাদান, এই 4টি উপাদান কি কি এখানে বলা হয়েছে যে এই 4টা উপাদানের সমষ্টি হবে রাজনৈতিক সংস্কৃতি। উপাদান 4টি আমরা বলতে পারি মূল্যবোধ। উপাদান 4টি কি কি? এক হচ্ছে আমরা বলবো মূল্যবোধ, এরপরে হচ্ছে অনুভূতি, আবেগ এবং বিশ্বাস। এই যে 4টা উপাদান, এই 4টা উপাদানের সমষ্টি হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি, অর্থাৎ রাজনীতির সাথে জড়িত এই 4টা উপাদান। এই বিষয়গুলো কিন্তু আমরা দেখি এগুলো মানুষের মনস্তাত্ত্বিক বিষয়, অন্তর্নিহিত বিষয়, এগুলো কিন্তু দেখা যায় না, অনুভব করার বিষয়। রাজনৈতিক এই যে সংস্কৃতি আমি তোমাদের বললাম যে দেখা যায় না, তাই না? তাহলে এই রাজনৈতিক সংস্কৃতিটা হচ্ছে রাজনীতির সাথে জড়িত এসব হচ্ছে অবস্তুগত আমরা বলবো যে বিষয়গুলো, যেগুলো মূল্যবোধ, অনুভূতি, আবেগ এবং বিশ্বাস। এবারে আমি যদি আলোচনা করি যে রাজনৈতিক সংস্কৃতির আসলে বৈশিষ্ট্য কি কি হতে পারে, সেই বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু তোমাদের কাছে এই বিষয়টি আরো সহজ হবে। রাজনৈতিক সংস্কৃতির যদি বৈশিষ্ট্য আমরা দেখি তাহলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য আমরা কি দেখি যে বাংলাদেশের মানুষজন আমাদের আসলে রাজনীতি সম্পর্কে কি ধারণা পোষণ করে, বাংলাদেশের রাজনীতি সম্পর্কে। আরেকটা বিষয় তোমাদের বলি যে দেশের বা যে রাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে যত উন্নত, সে দেশের রাজনৈতিক উন্নয়ন তত কিন্তু হচ্ছে বেশি ঘটবে। অর্থাৎ একটা দেশের রাজনৈতিক সংস্কৃতি দিয়েই কিন্তু একটা দেশের রাজনৈতিক উন্নয়নকে চিন্তা করা যায়, ধারণা করা যায়। অর্থাৎ রাজনৈতিক সংস্কৃতি যেখানে বেশি উন্নত হবে সেই রাষ্ট্রটাই কিন্তু বেশি উন্নত হবে। এবার দেখি, আমি যদি বলি যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিটা কেমন, তোমরা যদি একটু হচ্ছে এটাকে চিন্তা করো নিজেরা যে রাজনৈতিক সংস্কৃতি আসলে আমাদের কেমন, তোমরা কিন্তু এটা যদি এখন একটু আমি যখন তোমাদের সামনে বিষয়টা উপস্থাপন করব, তোমরা যদি একটু ভাবতে থাকো তাহলে দেখবা যে তোমাদের ভিতর থেকেই কিন্তু এই বৈশিষ্ট্যগুলো বের হয়ে আসবে। যেমন দেখো আমাদের দেশে রাজনৈতিক সংস্কৃতি কেমন ধরনের, এখানে দেখি আমরা ধর্ম ও সংস্কৃতি, অর্থাৎ রাজনৈতিক সংস্কৃতিটাই আমাদের দেশে, এখানে যেহেতু ইসলামিক দেশ এদেশ, তাহলে দেখা যায় যে এদেশের সংস্কৃতি রাজনীতিতে দেখা যায় এখানে ধর্মের প্রভাবটা লক্ষ্য করা যায়। যদি আমরা মধ্যপ্রাচ্যের দিকে দেখি সেখানে কিন্তু পুরোটাই কিন্তু সেখানে হচ্ছে দেখা যায় যে সেখানে ধর্মটার ব্যবহারটা বেশি রাজনীতিতে, কিন্তু আমাদের দেশে কিন্তু অতটা না। কিন্তু তারপরে আমরা দেখি আমাদের রাজনীতির সংস্কৃতিতে এখানে ধর্মের প্রভাব লক্ষ্য করা যায়। এরপরে আমরা আরেকটা বৈশিষ্ট্য দেখি যেটা হচ্ছে পরিবারতন্ত্র। অনেক দেশেই কিন্তু তাদের যে রাজনৈতিক সংস্কৃতির বিষয় দেখা যায় যেখানে রাজতন্ত্র, যে রাজার ছেলে রাজা হয়, তাই না? কিন্তু আমাদের দেশেও কিন্তু কি হয়, এখানে আমাদের রাজনীতিতে আমরা একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছি কি, এটা পরিবারতন্ত্র। আমাদের যে দেশের যে 2-3টি
বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ বলো, বিএনপি বলো বা জাতীয় পার্টি বলো, সেখানে আমরা দেখি যে এখানে কিন্তু পরিবারতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি বিরাজমান। অর্থাৎ আমরা সেখানে দেখি যে সাধারণত একই পরিবারের কেউ বাবা ছিল, তারপর থেকে তার মেয়ে, আবার কারো হাজব্যান্ড ছিল, সে ওখানে তার ওয়াইফ, বা এরপরে তার ছেলে, আবার কারো হাজব্যান্ড ছিল তার ওয়াইফ। এভাবে দেখা যায় যে আমাদের দেশের যে রাজনৈতিক ব্যবস্থার এটা একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে যে পরিবারতান্ত্রিক রাজনৈতিক এখানে সংস্কৃতিটা বিদ্যমান। এরপরে আর একটা যে বৈশিষ্ট্য আমরা দেখি সেটা হচ্ছে গ্রামীণ সংস্কৃতি। আমাদের যে এদেশের বাংলাদেশে শতকরা 70% বেশি মানুষ কিন্তু কি করে, গ্রামে বাস করে। তাই এদেশের কিন্তু বেশিরভাগ মানুষই দেখা যায় যে সমাজ, রাজনীতি এবং অর্থনীতি সহ প্রায় সকল ক্ষেত্রেই কিন্তু গ্রামের একটা প্রত্যক্ষ প্রভাব বিদ্যমান থেকে। সমাজ বলো, রাজনীতি বলো, অর্থনীতি বলো, সংস্কৃতি বলো, সব ক্ষেত্রেই একটা গ্রামীণ সংস্কৃতি এখানে বিদ্যমান। সেক্ষেত্রে আমরা যদি আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিটাকে বিশ্লেষণ করি, দেখি, বৈশিষ্ট্য দেখি, দেখা যায় এদেশের রাজনৈতিক সংস্কৃতিটা একটা গ্রামীণ হচ্ছে সংস্কৃতি। এখানে গ্রামের মানুষ বাংলাদেশের দেখা যায় যে রাজনীতির একটা বৃহত্তর অংশ, কিন্তু গ্রামের মানুষের রাজনীতিতে কিন্তু সচেতনতা বা অংশগ্রহণ এটা কিন্তু অনেক কম। যেখানে আমরা দেখি যে 70% বাংলাদেশের মোট জনসংখ্যার 70% মানুষেরও বেশি গ্রামে বসবাস করে, কিন্তু সেই গ্রামের মানুষজন আমরা দেখি যে তারা স্বল্প শিক্ষিত, আবার নিরক্ষর, অথবা তাদের হচ্ছে যারাও হচ্ছে শিক্ষিত তারা আবার দেখি রাজনীতি সম্পর্কে উদাসীন, সচেতন না, অসচেতন। অর্থাৎ রাজনীতিতে তাদের অংশগ্রহণের মাত্রাটা কিন্তু অনেক কম। তাই এই আমাদের দেশের যদি রাজনৈতিক সংস্কৃতি বিশ্লেষণ করি তাহলে রাজনীতিতে আমরা দেখেছি গ্রামীণ সংস্কৃতি এখানে বিদ্যমান। এরপরে যদি আমি আর একটা বৈশিষ্ট্য দেখি, সেটা দেখব যে রাজনীতিতে মধ্যবিত্ত শ্রেণীর প্রভাব। অর্থাৎ বাংলাদেশের যে রাজনীতিতে যে প্রভাবটা, অংশগ্রহণের মাত্রাটা, অর্থাৎ রাজনীতি সম্পর্কে সচেতন যারা, রাজনীতি সম্পর্কে আগ্রহী, এটা বেশিরভাগই কিন্তু বাংলাদেশে রাজনীতিতে অংশগ্রহণের যে কোন শ্রেণীটা বেশি, যেটা হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী। এরা রাজনীতি সম্পর্কে সচেতন হয়, যে কোনো ধরনের হচ্ছে রাজনৈতিক হচ্ছে কোনো মতামত বা বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে, কোনো হচ্ছে ধরো মত দিবে, বা এদেশের যে কোনো বিপ্লবে এখানে কিন্তু মধ্যবিত্ত শ্রেণীটাই এগিয়ে আসে সর্বপ্রথমে। তাই বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতিটা, এখানে যদি আমরা আর একটা বৈশিষ্ট্য দেখি, যেখানে এখানে রাজনীতিতে মধ্যবিত্ত যে শ্রেণীটা আছে এদের প্রভাবটা বেশি দেখি। অর্থাৎ রাজনৈতিক সংস্কৃতির বাংলাদেশে আর একটা বৈশিষ্ট্য হচ্ছে রাজনীতিতে মধ্যবিত্ত শ্রেণীর প্রভাব। এরপরে আর একটা দেখো, সেটা হচ্ছে নারীর অংশগ্রহণ। আমি আগেই বললাম যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি একটা মূল বৈশিষ্ট্য বললাম যে এখানে গ্রামীণ সংস্কৃতি, অর্থাৎ সব কিছুতে গ্রামের জনগণ বসবাস করে বেশিরভাগ, এই জন্য তারা রাজনীতিতে পার্টিসিপেশনের যে মাত্রাটা কম থাকে। কিন্তু বর্তমান সময়ে আমরা কি দেখি, রাজনীতিতে কিন্তু নারীর অংশগ্রহণের মাত্রাটা বেড়ে গেছে, কিন্তু এখানে কিন্তু গ্রামীণ যে জনগণ তাদের কিন্তু রাজনীতিতে অংশগ্রহণের মাত্রাটা ততটা বাড়েনি। রাজনীতিতে অংশগ্রহণের মাত্রাটা কোন ক্ষেত্রে বেড়েছে, যারা হচ্ছে শহরে বসবাস করছে এবং যারা শিক্ষিত শ্রেণী, এরা রাজনীতি সম্পর্কে অনেকটাই হচ্ছে সচেতন। আবার অনেকে আমরা দেখি যে রাজনীতিতে অংশগ্রহণ করে, কিন্তু আসলে তারা কিন্তু রাজনীতি সম্পর্কে অতটা সচেতন থাকে না। সাধারণত আমরা কি দেখি,
আমাদের দেশের বেশিরভাগ জনগণই এখানে হচ্ছে যে তার বাবা যে রাজনীতি সম্পর্কে যে ধারণা পোষণ করতেন, বাবা তার ভাই রাজনীতি সম্পর্কে বা তার হাজব্যান্ড রাজনীতি সম্পর্কে যে ধারণাটা পোষণ করে, একটা মেয়ে বা সেও কিন্তু যে সেই ধারণাটাই পোষণ করে। এটার কারণ কি? এখানে কারণ হচ্ছে রাজনীতি সম্পর্কে আমরা অসচেতন, রাজনীতির প্রতি উদাসীন, এবং আমাদের দেশে নারীদের মধ্যে শিক্ষিতের হার কম। তাই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির যদি আমরা বৈশিষ্ট্য দেখি, তাহলে আর একটা আমরা দেখব যে এখানে নারীর অংশগ্রহণের মাত্রাটা এখানে কম। আমার মনে হয় এটুকুতে তোমরা রাজনৈতিক যে সংস্কৃতি, এই বিষয়টা কিছুটা আন্দাজ করতে পেরেছো যে রাজনৈতিক সংস্কৃতিটা কি, অর্থাৎ রাষ্ট্র সম্পর্কে, রাষ্ট্রীয় জীবন থেকে রাষ্ট্রীয় কাঠামো সম্পর্কে আমরা কি ধারণা পোষণ করি, কি মনোভাব, আমাদের মূল্যবোধ কতটুকু, আচরণটাই বা কেমন, দৃষ্টিভঙ্গিটা কেমন, এটাই মূলত রাজনৈতিক সংস্কৃতি। তাহলে আমি রাজনৈতিক সংস্কৃতি দেখলাম যে এই অধ্যায় থেকে তোমার শিক্ষণফল কি হলো, যে রাজনৈতিক সংস্কৃতিটা জানতে পেরেছ। তারপরে বিভিন্ন রাষ্ট্র দার্শনিকরা রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে কি ধারণা দিয়েছেন। এরপরে আমি দেখলাম যে রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো কি হতে পারে, কি বৈশিষ্ট্যগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিটা আসলে কেমন। এখন যদি আমরা একটু রাজনৈতিক সংস্কৃতির প্রকারভেদগুলো দেখি, তাহলে আর একটু আমাদের ধারণাটা স্বচ্ছ হবে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কিন্তু যে পাঠ্য বই, আমি যে কয়টি বইয়ে দেখেছি, সেখানে কিন্তু তোমাদের এই যে এখনের যে বিষয়গুলো পড়াচ্ছি আমি, রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য, তারপর প্রকারভেদ, এগুলো কিন্তু তোমরা সেখানে দেখবে না। কিন্তু আমি কেন আজকে এই আলোচনায় এই বিষয়গুলো পড়ালাম, নিশ্চয়ই তোমরা ভাবছো যে এই বিষয়গুলো তো তোমাদের বইয়ে নেই, তাহলে কেন ম্যাডাম তোমাদের সামনে এই বিষয়টা নিয়ে আসলো। আসলে আমার মনে হয়েছে যে রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে তোমাদের বইয়ে যে যেটুকু আছে সিলেবাসে, সেইটুকু দিয়ে তোমাদের রাজনৈতিক সংস্কৃতিটাকে বোঝানো সম্ভব হবে না। আমার মনে হলো যে এই বিষয়গুলো যদি আমরা নিয়ে আসি তাহলে হয়তোবা তোমরা রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে আরো বেশি বুঝতে পারবে, রাজনৈতিক সংস্কৃতিটা কি বলতে পারবে। এর আগে আমি যখন ক্লাস নিতাম, আমাদের দেশে যখন স্বাভাবিক প্রক্রিয়া ছিল শিক্ষা প্রতিষ্ঠানে, আমরা সামনে ছাত্রদেরকে নিয়ে ক্লাস করাতাম, ওরা আমাকে প্রশ্ন করত, আমি ওদের প্রশ্ন শুনতাম, উত্তর দিতাম, আবার আমি প্রশ্ন করতাম, ওরা উত্তর দিত। সেই যে পরিবেশ থেকে কিন্তু এখন আমরা একটা ভিন্ন পরিবেশে তোমাদের সামনে কোনো তথ্য বা ক্লাস নিয়ে হাজির হই। এক্ষেত্রে কোনো বিষয় সম্পর্কে তোমাদের কি ধারণা, কতটুকু বোঝো, এটা সম্পর্কে কিন্তু আমরা ধারণা নিতে পারি না। সেক্ষেত্রে এর আগে যখন ক্লাস নিতাম, তখন ছাত্ররা বলতো, ম্যাডাম রাজনৈতিক সংস্কৃতিটা আর একটু ক্লিয়ার করে বোঝান, বা রাজনৈতিক সংস্কৃতিটা কি, ওরা অতটা কিন্তু সহজে ধরতে পারতো না। তাই আমার মনে হয়েছে যে আজকের এই ক্লাসে যদি এই বিষয়গুলো আমি সম্পর্কে ধারণা দেই, তাহলে তোমরা রাজনৈতিক সংস্কৃতির সম্পর্কে হয়তোবা পুরা ধারণাটাই অর্জন করতে পারবে। তো এখন আসি এর পরের যে আলোচনা। এখন আমরা যদি রাজনৈতিক সংস্কৃতির প্রকারভেদটা নিয়ে কথা বলি, তাহলে আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি কেমন, বা উন্নত দেশের রাজনৈতিক সংস্কৃতি, বা যেসব দেশ অনুন্নত, তাদের রাজনৈতিক সংস্কৃতিটাই বা কেমন, এই বিষয়গুলো কিন্তু তোমরা বুঝতে পারবে।
তাহলে এখন আমি দেখব যে রাজনৈতিক সংস্কৃতির যে প্রকারভেদটা, রাজনৈতিক সংস্কৃতি প্রকারভেদ। মূলত রাজনৈতিক সংস্কৃতিটাকে বিভিন্নভাবে ভাগ করা যায়। এখানে আমি মাত্র কয়েকটা ভাগ নিয়ে আলোচনা করব তোমাদের বোঝার সুবিধার্থে। প্রথমে যদি আমি দেখি যে রাজনৈতিক সংস্কৃতি সংকীর্ণতামুখী সংস্কৃতি, অর্থাৎ রাজনৈতিক সংস্কৃতির একটা প্রকার হচ্ছে সংকীর্ণতামুখী। সংকীর্ণতামুখী রাজনৈতিক সংস্কৃতি বা সংস্কৃতি বলো। আরেকটা বিষয়, সংস্কৃতি কৃষ্টি দুইটাই কিন্তু এক অর্থে ব্যবহৃত হয়। এরপরে যদি আমরা দেখি যে নিষ্ক্রিয় বা আমরা বলবো যে ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয় রাজনৈতিক সংস্কৃতি। এরপরে দেখব যে আমি বলতে পারি যে অংশগ্রহণমূলক বা পার্টিসিপেটরি কালচার বা পার্টিসিপেশন, অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি। এই তিনটা যদি আমি প্রথমে একটু আলোচনা করি যে বিষয়টা, যেমন সংকীর্ণতামুখী রাজনৈতিক সংস্কৃতি। সাধারণত এই যে সংকীর্ণতামুখী রাজনৈতিক সংস্কৃতিটা সাধারণত এশিয়া এবং আফ্রিকার যে বিভিন্ন অনুন্নত দেশ, স্বল্প শিক্ষিত দেশ, সেই সব অঞ্চলের যে অনগ্রসর সম্প্রদায় আছে তাদের মধ্যে সাধারণত এই যে সংকীর্ণতামুখী রাজনৈতিক সংস্কৃতি বিদ্যমান। এর কারণটা কি? সাধারণত এশিয়া এবং আফ্রিকার এইসব অঞ্চলগুলোর দেশে কিন্তু কি শিক্ষার হার এখানে কম, সচেতনতার হার এখানে খুব কম, এবং রাজনীতি সম্পর্কে এরা কি হয়, উদাসীন হয়। এই জন্য রাজনীতি সম্পর্কে তাদের সংকীর্ণ ধারণা, যার কারণে আমরা দেখি যে এশিয়া এবং আফ্রিকার যে অনুন্নত বা অনগ্রসর সমাজের মধ্যে সাধারণত এই সংকীর্ণতামুখী রাজনৈতিক সংস্কৃতি আমরা দেখতে পাই। যদি এইসব অঞ্চলের জনগণকে শিক্ষিত সচেতন করা যায়, রাজনীতি সম্পর্কে তাদের যে আগ্রহী করে তোলা যায়, তাহলে কিন্তু এই সংকীর্ণতাটা দূর করা যাবে। এই যে আমরা সংকীর্ণতামুখী যে রাজনৈতিক সংস্কৃতি, সেটা কিন্তু আমরা যে এশিয়া আফ্রিকার এই দেশের মধ্যে আমাদের দেশকেও কিন্তু সেই দলে কিন্তু ফেলা যায় অনেকটাই। এরপরে আমরা দেখব যে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ কালচার বা ইনঅ্যাক্টিভ পলিটিক্যাল যে কালচার, এই সংস্কৃতিটা কেমন? এই সংস্কৃতিতে জনসাধারণ রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে কিন্তু সম্পূর্ণটা সজাগ থাকে। যেমন এর আগে আমি দেখলাম যে সংকীর্ণতামুখী যে রাজনৈতিক সংস্কৃতি, সেখানে রাজনৈতিক সম্পর্কে তারা কিন্তু সচেতন না, সজাগ না, সংকীর্ণ ধারণা, অর্থাৎ তাদের তেমন কোনো ধারণা থাকে না। যে রাষ্ট্রটায় তারা বসবাস করে সেই দেশের রাষ্ট্র সম্পর্কে তারা কিন্তু সংকীর্ণ ধারণা পোষণ করে। আর নিষ্ক্রিয় যে রাজনৈতিক সংস্কৃতি, এখানে আমরা কি দেখি? এখানে জনসাধারণ রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে সম্পূর্ণ সজাগ থাকে, কিন্তু রাজনৈতিক জীবন সম্পর্কে উৎসাহ থাকলেও তারা সাধারণত সরকারি নীতি প্রণয়নে জনসাধারণ ব্যাপকভাবে যে অংশগ্রহণ উৎসাহ থাকা দরকার সেটা তারা করে না। অর্থাৎ তারা রাজনীতি সম্পর্কে সচেতন, রাজনীতি সম্পর্কে সজাগ,
তারপরও তারা রাজনীতিতে জনসাধারণের ব্যাপকভাবে অংশগ্রহণ বা উৎসাহ নেই। এরপরে আমরা যদি দেখি অংশগ্রহণমূলক যে সংস্কৃতি, এখানে নাগরিকরা সাধারণত নিজেদের যে রাজনৈতিক ব্যবস্থার সক্রিয় সদস্য মনে করে। তারা মনে করে যে রাষ্ট্র সম্পর্কে তাদের ধারণাটাও অনেক উন্নত, এবং এই ক্ষেত্রে নাগরিকরা সবসময় রাজনীতিতে সক্রিয়ভাবে তারা অংশগ্রহণ করে এবং সচেতন থাকে। তোমরা এটা বুঝতে পারবা যে কোন দেশগুলো হতে পারে, যেমন হচ্ছে ব্রিটেন, আমেরিকা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, এসব জায়গায় দেখবা বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে এখানে কি করে, তারা ভোটের সময় কিন্তু জনগণ মানে পার্টিসিপেট করে, রাজনীতিতে ভোট প্রদান করে, তাদের হচ্ছে মতামত প্রদান করে। কারণ কি? কারণ এইসব দেশ যেমন উন্নত, সেই সব দেশের যে জনসাধারণ তাদের রাজনীতি সম্পর্কে ধারণাও অনেক উন্নত। এই জন্য তারা রাজনীতিতে যে মতামত প্রকাশ করাটাকে তারা মনে করে যে এটা তাদের একটা হচ্ছে অধিকার এবং কর্তব্য। এই জন্য তারা এইসব উন্নত দেশের জনগণ রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এই হচ্ছে ওইসব দেশের রাজনৈতিক সংস্কৃতিটা উন্নত হওয়ার কারণে ওইসব দেশ সেখানে কিন্তু তারা ব্যাপকভাবে অংশগ্রহণ করে রাজনীতিতে। আবার আর এক ধরনের রাজনৈতিক সংস্কৃতি কি হতে পারে, যেটা হচ্ছে অতি নিম্নমানের রাজনৈতিক সংস্কৃতি। অতি নিম্নমানের রাজনৈতিক সংস্কৃতি আমরা কোথায় দেখব? যেসব রাষ্ট্রের সদস্যগণ রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে না, অর্থাৎ সেখানে দেখা যায় যে দীর্ঘদিন ধরে হচ্ছে সামরিক বাহিনী হয়তো বা ক্ষমতায় থাকে সেই সব দেশে। এই জন্য সেসব দেশে জনমত বলতে কোনো কথা থাকে, মানে তারা জনমত প্রকাশ হয় না। এর আগের ক্লাসে আমি কি পড়ালাম? জনমত অর্থাৎ জনগণের হচ্ছে কল্যাণকামী যুক্তিযুক্ত মতামত। এসব দেশে দেখা যায় যে জনসাধারণ তারা হচ্ছে মতামত প্রকাশ করতে পারে না, তাদের হচ্ছে মতামত সেই বাক স্বাধীনতাটাই নেই। সে দেশের রাষ্ট্র ব্যবস্থা এমন যে তাদের কোনো ব্যক্তির স্বাধীনতা থাকে না। তাহলে সেখানে দেখা যাবে যে সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে সেখানে ক্ষমতায় থাকে, অর্থাৎ সেই দেশের রাজনৈতিক সংস্কৃতিটা ওই রকম যে সেখানে সামরিক বাহিনী এই রাজনীতিতে অংশগ্রহণ করে, তারাই হচ্ছে রাষ্ট্রটা পরিচালনা করে। সেখানে জনসাধারণ বা জনগণের প্রতিনিধি হয়ে নির্বাচিত হয়ে আসা জনগণ তারা কিন্তু সেখানে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে পারে না। বর্তমান সময় আমরা যদি লক্ষ্য করি, তোমরা অনেকেই জেনে গেছো যারা একটু সচেতন, খবর দেখো, পেপার পড়ো, তারা দেখতে পেয়েছো যে মায়ানমারে সম্প্রতি আবার সামরিক বাহিনীর উত্থান ঘটেছে। সেখানে দেখা যায় সেখানে কিন্তু গণতন্ত্র বলতে নেই। সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে স্বাধীনতার পর থেকে সেখানে হচ্ছে ক্ষমতা দখল করে আছে, এবং সামরিক বাহিনী রাষ্ট্র পরিচালনা করা সংবাদ মাধ্যম সেই দেশে সামরিক বাহিনীর মতামত ছাড়া কোনো কিন্তু সংবাদ হচ্ছে উপস্থাপিত হয় না। কোনো সংবাদ মাধ্যম বলো, সামাজিক যোগাযোগ মাধ্যম বলো, সবই কিন্তু অচল হয়ে যায়। সামরিক বাহিনী যেটা বলবে সেটাই সে দেশে বাস্তবায়িত হবে। তাহলে সে দেশের রাজনৈতিক সংস্কৃতিটা হচ্ছে ওরকম অনুন্নত বা অতি নিম্নমানের আমরা রাজনৈতিক সংস্কৃতি বলতে পারি। প্রিয় ছাত্ররা, নিশ্চয়ই এখন তোমরা রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে অনেকটাই ধারণা বুঝে গেছো যে আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিটা কেমন, আর হচ্ছে অন্য দেশের রাজনৈতিক সংস্কৃতিটা কেমন। তাহলে রাজনৈতিক সংস্কৃতি বলতে আমরা কি বলবো? যে রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে রাষ্ট্রীয় জীবন থেকে বা রাষ্ট্রীয় বিষয় সম্পর্কে আমাদের যে চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ, আচরণ, এই সকলের হচ্ছে সমষ্টি, এগুলোই হচ্ছে
রাজনৈতিক সংস্কৃতি। এবং এই রাজনৈতিক সংস্কৃতিটা যত দেশের যত বেশি উন্নত হবে, সে দেশটা তত বেশি উন্নয়ন, সে দেশের রাষ্ট্রীয় কাঠামোটাও অত বেশি উন্নতি ঘটবে। রাজনৈতিক সংস্কৃতির উপর একটা দেশের রাজনৈতিক উন্নয়নের মানদণ্ড অনেকটাই নির্ভর করে। তাহলে রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে তোমাদের কিন্তু মোটামুটি ধারণা হয়ে গেল। আর গত ক্লাসে আমি কি পড়িয়েছিলাম, এখন যদি আমি একটু সংক্ষেপে সেই বিষয়গুলো আবার একটু তোমাদের সামনে তুলে ধরি। দেখো যে তোমাদের সেই ক্লাসটা যারা যারা শুনেছো তারা মনে করতে পেরেছো কিনা যে জনমত কি। আমি সেদিন পড়িয়েছিলাম জনমত কি, তারপর হচ্ছে জনমতের মাধ্যম বা বাহন কি। তাহলে জনমত বলেছিলাম যে সাধারণত সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতটাকেই বলা হয় জনমত। কিন্তু তোমাদের যে পৌরনীতি এবং সুশাসন বিষয়, এখানে কিন্তু জনমত বলতে বোঝানো হয় সেই মতামতটা যেটা হচ্ছে কল্যাণকর, যুক্তিযুক্ত এবং জনগণ সুচিন্তিত, সুভাবে চিন্তা করে যে একটা মতামত দেবে। অর্থাৎ জনগণের কল্যাণকর, যুক্তিযুক্ত এবং সুচিন্তিত মতামতই হবে জনমত। এই জনমতের মাধ্যম বা বাহন কি ভাবে হতে পারে বলেছিলাম যে পরিবার হতে পারে, শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, সংবাদপত্র হতে পারে, আইনসভা যেটা বলেছিলাম যে জনমতের একটা অন্যতম বাহন। এবং যে বিষয়টা আমি দেখেছি বইয়ের মধ্যে, তোমাদের হয়তো বা এখন নেই, কিন্তু এটা কিন্তু একটা জনমতের অন্যতম বাহন হিসেবে কাজ করে বর্তমান সময়ে। কোনটা সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। বর্তমানে আমরা দেখি যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমেই আমরা কিন্তু কাউকে দেখি না, কিন্তু সবাই সেখানে মতামত দিয়ে একটা শক্তিশালী জনমত গঠন করতে পারি। সেটা হোক আন্তর্জাতিক পর্যায়ে, সেটা হোক শুধুমাত্র আমাদের জাতীয় পর্যায়ে। অর্থাৎ আমরা কিন্তু এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম, যে মাধ্যমটা, এটাও কিন্তু জনমত গঠনে একটা শক্তিশালী মাধ্যম হিসেবে এখানে পরিগণিত হতে পারে। তাহলে এই অধ্যায় সম্পর্কে মোটামুটি কিন্তু তোমরা একটা ধারণা পেয়ে গেছো। আমার আদরের শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু বুঝতে পেরেছো যে আমাদের কিন্তু যে একাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র যে বিষয়টা, সেখানে কিন্তু মোটামুটিভাবে আমরা সবই কিন্তু আলোচনা করে প্রায় ফেলেছি। পৌরনীতি ও সুশাসনের তোমাদের অন্য ম্যাডাম যে নৌসিন ম্যাডাম, সে এবং আমি দুইজনে যে বিভিন্ন অধ্যায়গুলো আলোচনা করেছি, এখন কিন্তু শুধুমাত্র একটা অধ্যায় বাকি আছে। এরপরে কিন্তু মোটামুটি আমরা বলতে পারবো যে আমাদের সিলেবাসটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন তোমরা এই অনলাইন ভিত্তিক ক্লাসটা কতটুকু করেছো তার উপরে কিন্তু হচ্ছে আমাদের সফলতা নির্ভর করবে। আমরা ক্লাস নিলাম কিন্তু তোমরা অ্যাটেন্ড করলে না, তোমরা সেভাবে বাসায় বই খাতা নিয়ে সেই বিষয়গুলো, যে বিষয়গুলো আমরা আলোচনা করি, সেই বিষয়গুলো যদি প্র্যাকটিস না করো, পড়াশোনা না করো, তাহলে কিন্তু আমাদের এই আলোচনা সম্পূর্ণটাই ব্যর্থ হবে। এখন তোমাদের সম্পূর্ণটাই নিজ দায়িত্বে শিখে নিতে হবে। এই সময়টা যে প্যান্ডামিক যে সিচুয়েশন, এটা শুধু তোমাদের জন্য না, সবার জন্য, সারা বিশ্বব্যাপী একটা এটা সংকট। তাই বুঝতে হবে যে এটাকে এখন স্বাভাবিকভাবে মেনে নিয়ে ঘরে বসে কিন্তু তোমাদের পড়াশোনাগুলো চালিয়ে যাওয়া উচিত। তাই সবার প্রতি আমার পরামর্শ থাকবে, তোমরা বেশি বেশি করে অনলাইন ভিত্তিক ক্লাসগুলো করে সেভাবে বাসায় প্র্যাকটিস করবে পড়াশোনাগুলো। এই যে আমি যে বিষয়গুলো বা অন্য টিচাররা যে বিষয়গুলো তোমাদের পড়ায়, সেগুলো এই লেকচারের সাথে মিলিয়ে বাসায় পড়াশোনা করবে। সেইভাবে সৃজনশীল যে প্রশ্নগুলো আছে সেগুলো প্র্যাকটিস করার, সলভ করার চেষ্টা করবে। তাহলেই দেখবা তোমরা ভালো কিছু করতে পারবে। তো আজ এই পর্যন্তই। সবাইকে
অনেক অনেক আশীর্বাদ প্রার্থনা জানিয়ে আমি আজকের ক্লাস থেকে বিদায় নেব। সবাইকে আবারও এই ভাষা মাসে ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বললাম। আমরা যে বাঙালি সংস্কৃতিটা ধারণ করি, সবসময় যেন সেই সংস্কৃতিটা আমাদের বোধের মধ্যে থাকে, আমাদের চিন্তায় থাকে। ভাষার শহীদদের প্রতি জানি আমরা সবসময় শ্রদ্ধা জানাতে পারি। তারা যে তাদের আত্মত্যাগের বিনিময়ে যে আমরা এই বাংলা ভাষা পেয়েছি, সেই ভাষাটাকে জানি আমরা শ্রদ্ধা করতে পারি। সবার প্রতি আমার অনেক অনেক শুভকামনা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।